হোয়াইট হাউস প্রতিবেদক হিসেবে কাজ করছেন আপনি এবং আন্তর্জাতিক রাজনীতি খুব কাছ থেকে বোধহয় দেখছেন। বাংলাদেশের বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতি এবং একটি বৃহৎ রাজনৈতিক দলকে কোণঠাসা করার এই প্রক্রিয়াকে পশ্চিমা বিশ্ব কিভাবে পর্যবেক্ষণ করছে, জাহাঙ্গীর ভাই? অসংখ্য ধন্যবাদ। আমি আমি এই প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ জানাই যারা আমাকে প্রশ্নগুলো করছেন, এবং আমার এই দায়বদ্ধতা রয়ে গেছে, কারণ আমি রাজনৈতিক বিশ্লেষকের চেয়ে আমি পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি, যেটা টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ নিয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু এই সপ্তাহেও একজন যাচ্ছেন। বাংলাদেশে এই সপ্তাহেও আমেরিকা থেকে একজন যাচ্ছেন, আমেরিকান একজন সিনিয়র যেটাকে বলবো অ্যাম্বাসেডর বা দূত যাচ্ছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা বলছি, আপনারা আমার চেয়ে বেশি জানবেন যেহেতু বাংলাদেশে থাকেন, প্রায় প্রতিটি জেলায় মার্কিন দূতাবাস থেকে লোক যাচ্ছে, মানুষের সাথে কথা বলছে এবং জানতে চাচ্ছে। তার কারণটা হলো যে চুক্তিটা ডক্টর ইউনূস আমেরিকান হিসাবে করে দিয়ে গেছেন, সেটাকে সাস্টেইনেবল যদি করতে হয়, সেটাকে যদি দীর্ঘমেয়াদী ধরে রাখতে হয় আমেরিকার পক্ষে, তাহলে একটি রাজনৈতিক সরকার লাগবে যার জনগণের সাপোর্ট আছে। এখন আমি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার আমি ওনাকে বিশ্লেষণ করব না, আমি শুধু বলবো উনি সবসময় যেই কাজটি করেন, বাংলাদেশ ফার্স্ট, আমার দেশ প্রধান, আমি জীবনের তোয়াক্কা করি না, এটাই হলো ওনার মৌলিক ভিত্তি। অতএব যেই কাজটুকু অনেকেই চেষ্টা করছেন করতে, অনেকের অর্থ হলো হাজার হাজার মানুষ নয়, আমরা একটি মৌলিক কিছু মানুষ যে চেষ্টা করছে, সেটা হলো যে বাংলাদেশ টিকে থাকবে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং আওয়ামী লীগ নেতৃত্বে থাকলেই সেখানে যে স্থিতিশীল পরিস্থিতি, উগ্রবাদ সবসময় আলটিমেট ক্ষতি করে আমেরিকার, এটা আমেরিকাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। একটি উগ্রবাদী রাষ্ট্র, তারা সেখানে সবসময় আলটিমেট শত্রু, তাদের প্রধান এবং শেষ শত্রুটাই হলো আমেরিকা। একজন উগ্রবাদী সে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করেন, সে ভিসা পাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া করেন, সে ভিসা নিয়ে আমেরিকাতে, উগ্রবাদীর কথা বলছি আমি কিন্তু কোনো ধর্মের নাম বলিনি, সেখানে সে আমেরিকাতে ঢোকার পর আবার সৃষ্টিকর্তাকে বলেন যে এই দেশটাকে তুমি ধ্বংস করে দাও। এটা আমেরিকা ভালো করে জানে, এবং সেটার জন্য বাংলাদেশের রাজনৈতিক যে ফ্যাব্রিক, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিককে সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ একদম প্রথম সারির শক্তি, এবং তার সাথেই পশ্চিমারা কাজ করবে, এটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলে বেশি বিশ্লেষণ করতে চাচ্ছি না। ধন্যবাদ। নিজুমদার যদি কিছু বলেন। আমার সুযোগ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গাতে যাবার। আমার এমনও স্মৃতি আছে, যেমন আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই সহ আমরা, মনে আছে ওয়াশিংটন ডিসিতে আমরা একবার ইতে বসেছিলাম, এটা প্রেস অফিসে না জাহাঙ্গীর ভাই, আমরা যেখানে বসেছিলাম ওয়াশিংটন ডিসি। আবার যদি বলতেন। না, আমরা ওই যে ওয়াশিংটনে কোথায় যেন বসেছিলাম, ওই যে প্রেস, ওনাদের যে জার্নালিস্টরা যে বসে, ওনাদের ন্যাশনাল প্রেস ক্লাব, আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবে। আমার বেশি ওয়াশিংটন থেকে বলেন, পৃথিবীর কোন দেশটা, আপনি অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, কোরিয়া বলেন, মধ্যপ্রাচ্য বলেন, লন্ডন, আমেরিকা, মানে প্রত্যেকটা জায়গাতে তো আমার গত 2 বছর আমি গেছি, বিভিন্ন জায়গাতে মানুষের সাথে কথা বলেছি। আমি যেখানেই গেছি না কেন, আমার ক্ষেত্রে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে লোকালি আমি কোনো না কোনো একটা মিটিং এ বসেছি, স্পিচ দিয়েছি, কথা বলেছি, এবং সেগুলোকে ব্যতি রেখে সেখানকার কোনো কংগ্রেসম্যান, মেয়র, কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, তারপরে বা লয়ার, তাদের সাথে আমাদের কিছু ব্যক্তিগত মিটিংও হয়েছে। কেমন? এখন আমি আসি প্রথমে আপনার প্রশ্নটাতে, তারপরে হচ্ছে যে জাহাঙ্গীর ভাই যা বলছে সেটা একটা সম্পূরক অংশটাতে লাগানোর জন্য। প্রথমত আমরা প্রস্তুত কিনা সাংগঠনিক ভাবে, দেখেন আমি আগেই বলেছি যে এই পুরো ব্যাপারটা আনপ্রেসিডেন্টেড। আমাদের কোনো লয়ার আদালতে দাঁড়াতে পারবে না, তাকে দাঁড়াতে দেওয়া হবে না, তাকে মারা হবে, পেটানো হবে, মব করা হবে,
এইটা তো কখনো ঘটেনি। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু আমরা আদালতে দাঁড়াতে পেরেছি। এবার কিন্তু আমাদেরকে আদালতে আমাদের লয়াররা আসতেই পারেনি। এখনো পর্যন্ত আমাদের সিনিয়র অনেক লয়াররা আদালতে আসতেই পারছে না, আসলেই তাদের উপরে অত্যাচার হচ্ছে, নিগৃহীত হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না? ফলে আপনাকে সিচুয়েশনটা বিবেচনা করে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি যদি ধরেন অভিযোগটা এইভাবে আসে যে আমরা এখনো সংগঠিত হতে পারলাম না, আচ্ছা আমরা এরকম একটা আনপ্রেসিডেন্টেড অবস্থাতে এখন যদি আপনি লক্ষ্য করেন, আমরা রিট পিটিশন করেছি এই সরকারের এগেনস্টে, সরি আওয়ামী লীগের ব্যানের এগেনস্টে। আমরা ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মানুষ মামলা করেছে, হামে মৃত্যু নিয়ে মামলা হয়েছে, নানান রকমের হয়েছে। অথচ 5ই অগাস্টের পরে আপনি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে আমাদের কোন লয়ার গিয়ে দাঁড়াবে? একটা লয়ার কথা বলছিল, আমি জানি না মনে আছে কিনা, তাকে পেছন থেকে হাত দিয়ে চর মারছে, আপনার মনে আছে সেই কথা? একদম। সেই জায়গাগুলো কিন্তু আমরা উত্তরণ করে এই অবস্থাতে এসেছি। ফলে এইটা এমন একটা নজিরবিহীন সিচুয়েশন ছিল যেখানে আপনি প্রচলিত যেই সাংগঠনিক পদ্ধতি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এইটা আমরা ইনভেন্ট করেছি। বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম একটা সিচুয়েশনে কিভাবে টিকে থাকতে হয় সেটা আমরা আবিষ্কার করেছি, এখনো পর্যন্ত আমরা টিকে আছি। ফলে আমি একেবারেই বলবো না যে আমাদের প্রস্তুতি বা আমরা খারাপ করেছি, বরঞ্চ আমি বলবো আমরা ভালো করেছি। আমার একটা উদাহরণ দিয়ে বলি, প্রথমবারের মতো একজন আইনজীবী হিসেবে 8ই নভেম্বর আমি আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করি, আপনারা অনেকেই জেনে থাকবেন। সেটার আপডেটও কিন্তু এখনো পর্যন্ত এটা কিউতে আছে, ওরা তো সেটা এখনো পর্যন্ত তদন্তের জন্য তারা আনেনি। স্বাভাবিকভাবে এই কিউটা তো করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান প্রশাসনের একটা অংশ বলবো জড়িত ছিল। সবাইকে আমি দায়ী করব না, কিছু অংশ তো জড়িত ছিল। দুষ্ট চক্র তো সবসময় থাকে, আমেরিকা তো একটা দুষ্ট চক্র আছে। ফলে আমি পুরো ট্রাম্প প্রশাসন, ট্রাম্প তো তখন ছিলই না, বা বাইডেন প্রশাসনের সবাই যে দোষী তাও আমি বলবো না, আমি বলবো কিছু দুষ্ট চক্র বলবো। কারণ আমেরিকার জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল। তাদের প্রশাসনের 2-3টা মানুষের কারণে, এমনকি আমেরিকার সে সময় অনেক কংগ্রেসম্যান আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। এখনো অনেক কংগ্রেসম্যান, অনেক লয়ার, অনেক মানবতাবাদী, অনেক কবি সাহিত্যিক আমাদের পক্ষে কথা বলে। ফলে পুরো আমেরিকাকে আমি অ্যাজ এ হোল দোষ দিতে পারি না। আচ্ছা, যাই হোক, তো এই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আইনগতভাবে আমরা কতটা করেছি, দেখুন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি তো রামগঞ্জের ছেলে, লক্ষ্মীপুর নোয়াখালীর। তো আমাদের এখানে বিভিন্ন মামলাতে ডিল করার জন্য আমাদের কিন্তু এখানে লয়ার ছিল। আমি লয়ারের নাম ভুলে গেছি বটে, কিন্তু সেই ভদ্রলোক নানান ধরনের অপমান, মারধর করে তিনি সেখানে টিকেছিলেন। আমাদের লোকজন, আমরা একত্রিত হয়ে টাকা পয়সা জোগাড় করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে টাকা পাঠিয়েছি। আমাদের বিভিন্ন এমপিরা যে যেখানেই আছেন না কেন তার সাধ্য অনুযায়ী টাকা পাঠিয়েছে। আমি নাম বলবো না, কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে আমি নামও বলেছি, এখন আর সে বলছি না। মানে একের পর এক জামিন করিয়েছে টাকা পয়সা দিয়ে। আমি এমন অসংখ্য মানুষকে চিনি, এবং কোর্টে আমাদেরকে কোনো দাঁড়াতেও দেওয়া হয়নি। এখন আমরা কোর্টে বিভিন্ন বার কাউন্সিলে আমরা জিতে এসেছি, আমাদের লয়ার আস্তে আস্তে কাজ করছে। আমি নাম বলবো না, সে নাম বললে হয়তো তাদের উপরে কালকে চোটপাট শুরু হয়ে যাবে। সুতরাং সাবরিনা, এতগুলো ঘটনা, এতগুলো কথা আমি কেন বলছি আপনাকে জানেন? কারণ আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা করেছেন প্রচলিত সংকটের মধ্যে একটা সাংগঠনিক বা একটা আইনি ভিত্তি কেমন হতে পারে। আমরা তো একটা নজিরবিহীন অবস্থার মধ্য দিয়ে গেছি, ফলে এইটাকে আপনি একটি নর্মাল সূত্রে ফেলতে পারবেন না। সেই জায়গা থেকে আমি বলবো আমরা শুধু পাস মার্ক না, আমরা বেশ ভালো মার্ক পেয়েছি। 100-তে মার্ক দিতে বললে আমি বলবো 77 থেকে 82-র মধ্যে আমি নাম্বার পেয়েছি। হ্যাঁ, আমাদের ভালো করবার সুযোগ তো এভরিডে থাকে, বেস্ট যিনি তারও ভালো করার সুযোগ থাকে, বেস্টের থেকে বেস্ট হওয়ার। ফলে এটার একটা ব্যাপার আছে। আর আপনি এর আগে জাহাঙ্গীর ভাইকে যে প্রশ্নটা করেছেন আন্তর্জাতিক ভাবে, সেইটা জায়গাতে আমি একটু আপনাকে 2 পয়সা যোগ করতে পারি। সাম্প্রতিক সময় আমি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কনফারেন্সে গেছি, আপনি জানি না লক্ষ্য করেছেন কিনা। সেখানে আমাদের একটা মানবাধিকার বিষয়ক একটা প্রোগ্রাম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে। আমি ওই সময় একটা স্পিচ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এই ছাড়াও আমি অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, মানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ইংল্যান্ড বলেন, এরকম বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কাছে গেছি যারা প্রশাসনের সাথে আছে, সরকারের সাথে আছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার যারা দেখে, তাদের তো অনেকগুলো কর্তা ব্যক্তিদের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি।
সেসব জায়গাতে শুরুর দিকে ইনিশিয়ালি আমাদের প্রতি তাদের একটা রিজিড ধারণা ছিল, এটা আমাকে স্বীকার করতে হবে। আমাদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের আমার মনে আছে আমি প্রথম আমেরিকার একজন সিনেটরের সাথে প্রথম আলাপ করি 2024 সালের সেপ্টেম্বর মাসের এটা সম্ভবত 25 তারিখে। আমার মনে আছে আমরা তার অফিসে যাই, হোয়াইট হাউসের পাশে যে বিল্ডিংটা আছে আর কি, ওই সিনেটরদের মানে ওনাদের যে অফিস যেটা আছে আর কি, তা সেখানে যাই, কথা বলি। এবং তিনি প্রথমে তো একটু আড়ষ্ট ছিল, বললো যে তোমরাও তো একসময় এমন করেছো, এই ধরনের কথাবার্তা আমাদের কানে এসেছে। যখন আমরা তাদেরকে দেখালাম নৃশংসতার চিত্র, আমার মনে আছে যে সেই ভদ্রলোক মানে তার চোখের কোণাতে আমি একটু পানি চিকচিক করতে দেখেছি, মানে এত বিভৎস দৃশ্য উনি মনে হয় ওনার জীবনে দেখে নাই। তো উনি আমাকে বললো যে কি চিঠি লিখতে হবে, তখন উনি একটা চিঠি লিখেছেন, আমাদের জন্য একটা চিঠি ইস্যু করে দিয়েছিলেন, সেটা আমরা পরবর্তী সময়ে এনেছিলাম, বাট নানান কারণে প্রকাশিত হয়নি, কারণ চিঠির কিছু ওয়ার্ডিং আমাদের পছন্দ হয়নি, যাক সেটা অন্য আলাপ। কিন্তু তিনি চিঠি লিখেছিলেন, বলেছিলেন। এইভাবে আমরা এখন যখন আমি ধরেন একদম সাম্প্রতিক একটা ঘটনা বলে, আমি অস্ট্রেলিয়াতে হুইপের সাথে এক হুইপের সাথে আমি দেখা করতে গেছি, সরকার দলীয়। সেখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, এবং তাকে এটাও বলা হয়েছে যে বাংলাদেশ সেকেন্ড ইরান, আরেকটা ইরান কি এফোর্ড করতে পারবে কিনা ওয়ার্ল্ড। মানে এখন যেটা হচ্ছে সেটা আরেকটা থিওলজিক্যালি সাইড থেকে ধরেন আরেকটা খেলাফতের দিকে যে যাচ্ছে, এইটা কি ওয়ার্ল্ড আসলে এফোর্ড করতে পারবে কিনা। সো দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট ইট অ্যান্ড তারা এটা নিয়ে কথা বলেছে। পরবর্তী সময়টা নিয়ে তারা আরো আলোচনা করেছে, আমাদের যারা লোক যারা ছিলেন, মানুষ যারা ছিলেন। তো আমার অভিজ্ঞতা মিশ্র, যেমন ধরেন আমি ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার সংস্থার অন্যতম এক প্রধান ভদ্রমহিলার সাথে কথা বলেছি। ভদ্রমহিলা অনেক বয়স্ক, তো আমাকে তিনি নানান রকমের আগডুম বাগডুম বুঝাচ্ছিলেন আর কি। তো জানেন তো আমার তো প্রফেশনই হচ্ছে কথা বলা, কথা আমি সাথে করে একেবারে ছবি টবি সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। তাকে আমি বলেছি যে দেখো, তোমাদের সংস্থা বলছে যে 1400 জন নিহত হয়েছে, অথচ তোমাদের ব্যাকড গভর্নমেন্ট। তো সে খুবই একটু বললো যে না এটা আমাদের ব্যাক না। আমি আচ্ছা ঠিক আছে, রিগার্ডলেস ওয়েদার ইট ইজ ব্যাকড বাই ইউ অর নট, ওয়েদার ইট ইজ নট অর ইয়েস অর নো, তোমাদেরই সেই ওই সরকারই গেজেটে প্রকাশ করেছে 844 জনের নাম, যার মধ্য থেকে 200-300 জন আবার জিন্দা লাশ হয়ে ফেরত এসেছে। তুমি একেবারে চুপ হয়েছে। তো একটা পর্যায়ে বললাম যে দেখো, বাংলাদেশে কিন্তু যে ট্রাইবাল সমস্যা এটা কিন্তু নাই, যেটা সোমালিয়াতে আছে, অন্যান্য আফ্রিকার কান্ট্রি গুলাতে আছে। আমাদেরকে যেভাবে গলা চেপে ধরা হচ্ছে একটা গোত্র হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গোত্র, তাদেরকে একেবারে গলা চিপে ধরো, এইটা কিন্তু শেষ পর্যন্ত ধরো সিভিল ওয়ারের দিকে রূপ নিতে পারে। যেমন ধরো আমরা তো স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির কথা বলছে, এখন ধরো আজকে সাবরিনা আপনার বোনকে আজকে বলতে হয় আপনার বোনের চাকরি চলে গেছে। কেন আপনার বোনের চাকরি চলে গেল? কারণ আপনি কথা বলেন। এখন আপনার বোন তো আর আওয়ামী লীগ করে না রে ভাই, আপনার বোন তো নর্মাল সরকারি একটা কর্মকর্তা ছিল, তাই না? এখন আপনার বোনের মতো এরকম অসংখ্য বোন প্রতিবাদ করে রাস্তায় নামলো, আমার কি দোষ? আমার অপরাধটা কি? আমি তো ভাই সরকারি ক্যাডার, বিসিএস দিয়ে পাশ করেছি, পরীক্ষা দিয়ে ঢুকেছি, এটা করেছি সেটা করেছি, আমার অপরাধ কি? আমার চাকরিটা তুমি নিয়ে নিলে। তো সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে তো এক ধরনের সিভিল ওয়ার চলে আসবে, এটা তো বাংলাদেশে আওয়ামী লীগের কিছু করতে হবে না। তখন এই ভদ্র মহিলা একটু নড়ে চড়ে বসলো, তিনি আমাকে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড বললেন, বলে হোয়াট অ্যাবাউট রিকনসিলেশন। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই রিকনসিলেশন? বলে যে লাইক সাউথ আফ্রিকা কনফেশন অ্যান্ড ট্রুথ কমিশন। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই কনফেশন? বলে ধরো তোমরা কিছু তোমরা যেই অন্যায়গুলো তোমরা মনে করা হয়েছে সেটা স্বীকার করলে, তারপরে ট্রুথ কমিশন হলো, এই সেই হলো। আমি বললাম তো তবে সবার আগে ইউনুসকে ট্রুথ কমিশনে আসতে হবে, সবার আগে ইউনুসকে আসতে হবে, এই হত্যাকাণ্ডের দায় তার, সে বলেছে মেটিকুলাস ডিজাইন। আমি তাকে সাথে সাথে বের করে ভিডিও দেখিয়েছি, একটা ওয়ার্ড আর সে বলেনি, একটা ওয়ার্ড আর বলেনি, বলার তো নাই তারা কিছু। সো আলটিমেটলি এখন যেটা হয়েছে যে ইয়েস, এটা সত্যি কথা যে আমি ব্যক্তিগতভাবে একটু অ্যাগ্রেসিভ থাকি। আসলে সত্যি কথা, একজন অ্যাম্বাসেডর আমাকে একদিন খুব বুঝিয়েছে। আমি বলে যে তোমাকে আমি একটা কথা বলি, তুমি একটু রেভুলেশন টাইপের ছেলে, আমি বুঝতে পারছি। দেখো তোমরা তো একটা গরিব কান্ট্রি, তোমাকে বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে ওয়েস্টের কাছে, মাথা নত করে কথা না বললে তোমরা এগোতে পারবা না। আমি বুঝি তোমার কথা যে তুমি গিয়ে ওদের সাথে গণতন্ত্রের হিসাব তুমি ওকে দিবা কেন, আমাকে এনে দিবা কেন? তো বিশ্বাস করেন
সেই অ্যাম্বাসেডরের নাম শুনলে আপনি একটু অবাক হবেন, আমাদের প্রাক্তন এক অ্যাম্বাসেডর, এক প্রখ্যাত দেশেরই, তিনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছেন যে আমি বুঝি তোমার কষ্টটা, কারণ উনি তখন আমাকে বলছিলেন যে আমেরিকার কাছে তোমাদেরকে একটু নথি স্বীকার করতে হবে। তখন আমি বলছি ভাই, তো উনি তখন বলেছে যে দেখো, মানে উনি আমাকে বাস্তবতাটা বুঝালেন। তো আলটিমেটলি ব্যাপার যেটা হয়েছে যে আমি তো যদিও এই 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 বিভিন্ন দেশে বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে যাই, দেখা করি, বলি, এটা রিগার্ডলেস অফ আওয়ামী লীগ এবং বিএনপি, আমি এটা বাদ দিই, আমাদের না সাবরিনা কোনো সার্বভৌমত্ব নাই। না, একদম নেই। এই যে সভরেন্টির কথা বলি, এটা আমার থেকে আরো ভালো হারে হারে টের পাবে আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই, কারণ উনি তো এই আগুনের মধ্যেই বসে আছেন। একদম। আমাদের তো সভরেন্টি নাই, আমরা বলি সভরেন্টি নাই। আপনাকে স্বীকার করে নিতে হবে ইউ আর ইন লিভিং ইন এ কলোনি, নাও ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ কলোনি ইউ বিলং টু, ব্রিটিশ কলোনি অর আমেরিকান কলোনি। আপনি এইটাকে স্বীকার করে তারপরে আপনি অন্য আলাপ করেন। এই যে যারা এখন ক্ষমতাতে আছে, তারা কি কারো আশীর্বাদ ছাড়া ক্ষমতাতে আছে বলে মনে হয়? শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা সেই কলোনিতে থাকতে চান নাই, কলোনিতে থাকতে পারবেন না, সেটার কারণে তাকে আজকে এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। বঙ্গবন্ধু, চিলির আয়েন্দে, সুকর্ণ, তারপরে তারপরে আপনার মোসাদ্দেক, ইরানের মোসাদ্দেক, তারপরে এটার নাম কি, আপনার আরো উদাহরণ আছে, আপনার আয়েন্দের কথা তো আমি বলেছি, কঙ্গোর লুমুম্বা। সো এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দেখাতে পারবো। তারপরে ধরেন ফিদেল ক্যাস্ট্রোকে তারা কিছু করতে পারেনি, চেষ্টা করেছে দেবী, তাই না? সুতরাং বাস্তবতাটা হচ্ছে যে আপনি পশ্চিমের কাছে মাথা নত করবেন, বলতে হবে একটা দায়তুল বেহাদ আল ইমাম, হ্যাঁ, দেন টক। এই হচ্ছে ঘটনা। আমার কথা অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা।